আপতিত রশ্মি এইটা কোন মাধ্যমে আছে? এই মাধ্যমে। তাহলে এইটাই কি ধরতে হবে মনে মনে? মিউ ওয়ান। এবার মিউ টু কোনটা? মিউ ওয়ানটাই মিউ টু। তাহলে কি মিউ ওয়ান বাই ভি, ভি চূড়ান্ত প্রতিবিম্ব মাইনাস আজকে হবে হচ্ছে বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। আমরা জানি প্রিজমের মধ্যে যখন আলোক রশ্মি যায়, একটা সাদা আলোক রশ্মি গেলে এই আলোক রশ্মি 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়, তাই তো? এই সাদা আলোক রশ্মি পড়লো, প্রিজমের মধ্যে প্রতিসরণ হলে 7টা বর্ণে বিশ্লিষ্ট হলো। এইখানে 7টা রং আছে, এর মধ্যে সব থেকে উপরের যে কালার সেটা কি থাকে? হ্যাঁ, তাহলে উপরেরটা হচ্ছে লাল, আর নিচেরটা তাহলে বেগুনি, তাই তো? নিচেরটা বেগুনি থাকে, এটা আমরা জানি। তাহলে এই ঘটনাটাকে আমরা বলি আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ কাকে বলে যদি বলা হয়, আলোক রশ্মি যখন প্রিজমের মধ্যে যাবে তখন 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়, ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। বিচ্ছুরণের সংজ্ঞাটা লিখি। প্রিজমের মধ্য দিয়ে একটি সাদা আলোক রশ্মি নির্গত হলে 7টি বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে। এখন দেখো বিচ্ছুরণ কেন হয়। কচির সূত্র পড়ছো তোমরা? কচির সূত্র, কচির সূত্র আমাদের বলছিল যে প্রতিসরাঙ্ক মিউ সেটা a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এরকম হয় না? এখান থেকে আমরা বুঝতে পারি যদি ল্যামডা বেশি হয় তাহলে মিউ কি? মিউ কম। ল্যামডা যার বেশি তার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক হবে কম। এখন যদি বলা হয় লাল আর বেগুনের মধ্যে, তোমরা কি জানো কার ল্যামডা বেশি? লাল আর বেগুনের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হয়? লালের। তাহলে আমি ল্যামডা আর গ্রেটার দেন লিখতে পারি ল্যামডা বেগুনি, তাই না? তাহলে মিউ আর কি হবে? লেস দেন মিউ ভি হবে। আবার দেখো চ্যুতির সূত্র আমরা জানি a ইন্টু মিউ মাইনাস ওয়ান। দেখো মিউ যার বেশি তার আবার ডেল্টা বেশি, তাই না? মিউ কার বেশি? বেগুনির বেশি। তাহলে বেগুনির ডেল্টা বেশি, সুতরাং ডেল্টা ভি গ্রেটার দেন ডেল্টা আর। লাল আলোর চাইতে বেগুনি আলোর চ্যুতি বেশি হয়, মানে বাঁকে বেশি। এখানে চ্যুতিকোণ কোনটা? এই ছবি অনুযায়ী, এই ছবি অনুযায়ী চ্যুতি হচ্ছে এই যে এটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি যদি আমরা সামনের দিকে বাড়াই, দেখো আপতিত রশ্মিকে আমি সামনের দিকে বাড়াচ্ছি, এটা আপতিত রশ্মির দিক হচ্ছে। এর সঙ্গে লাল নির্গত রশ্মি, এই কোণটাকে আমরা ডেল্টা আর বললাম, চ্যুতিকোণ লাল আলোর আপতিত রশ্মির সঙ্গে কিন্তু। আর এই পুরা কোণটাকে আমরা বলবো ডেল্টা ভি, ডেল্টা ভি গ্রেটার দেন ডেল্টা। আর এই জন্যই আলোক রশ্মি এরকম বিচ্ছুরণ হয়, মানে বিভক্ত হয়ে যায় 7টা বর্ণে। আচ্ছা, এই 7টা বর্ণে বিশ্লিষ্ট হওয়াকে বলা হয় বিচ্ছুরণ। যদি বলা হয় বর্ণালী কাকে বলে, দেখো বিচ্ছুরণের ফলে যে 7টি বর্ণের পটি পাওয়া যায়, ব্যান্ড পর্দায় 7টি বর্ণের যে পটি পাওয়া যায় তাকে বর্ণালী বলে। এই 7 বর্ণের পটিকে আমরা বলি বর্ণালী। আচ্ছা, হলো বিচ্ছুরণ আর বর্ণালী। এরপর হচ্ছে কৌণিক বিচ্ছুরণ কাকে বলে। দেখো কৌণিক বিচ্ছুরণ হেডিং দিচ্ছি, দেখো কৌণিক বিচ্ছুরণ কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ লাল আর বেগুনি আলোর চ্যুতি আলাদা আলাদা হয়, তাই না? কার বেশি? হ্যাঁ, প্রতিসরাঙ্ক বেগুনির বেশি, চ্যুতিও বেশি। কৌণিক বিচ্ছুরণ কাকে বলে? এই যে বেগুনি আলো আর লাল আলোর চ্যুতিকোণের পার্থক্য কি বলা হয়? কৌণিক বিচ্ছুরণ। বেগুনি ও লাল বর্ণের চ্যুতির পার্থক্যকে কৌণিক বিচ্ছুরণ বলে। আচ্ছা দেখো, এখন পার্থক্য বলতে আমরা কি বুঝি? কৌণিক বিচ্ছুরণ আমরা থিটা দিয়ে লিখি। হ্যাঁ, কৌণিক বিচ্ছুরণ থিটা ইকুয়াল টু নিশ্চয়ই ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এটাই বলছে সংজ্ঞাতে। দুই কোণের পার্থক্য, ডেল্টা ভি আর ডেল্টা আর এর মধ্যে পার্থক্য, সেটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। আচ্ছা, এবার দেখো কৌণিক বিচ্ছুরণের সূত্রটা আরেকটু, ওটাকে আমরা কি করতে পারি। থিটা ইকুয়াল টু, এখান থেকে কৌণিক বিচ্ছুরণ কাকে বলে? বেগুনি আর লাল বর্ণের চ্যুতির পার্থক্যকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণের একক কি হবে? এটা একটা কোণ, এটা কোণ রেডিয়ান। হ্যাঁ, এটার একক কিন্তু রেডিয়ান।
একক হচ্ছে রেডিয়ান, ইংরেজিতে লিখে দিই RAD। অর থিটা ইকুয়াল টু কৌণিক বিচ্ছুরণ, মনে পড়ে ডেল্টা ভি মানে হচ্ছে a ইন্টু মিউ ভি মাইনাস 1, ঠিক লিখছি? একটু আগে লিখছিলাম এখানে, তাহলে এটা ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর এ ইন্টু মিউ আর মাইনাস 1 এ এ। দেখো এখানে মাইনাসে একটা থাকবে আর এখানে মাইনাস মাইনাসে প্লাসে একটা থাকছে, মাইনাসে আর প্লাসে মিলে কেটে যাচ্ছে, থাকছে কি এ ইন্টু মিউ ভি মাইনাস এ ইন্টু মিউ আর, তাতে কমন যাচ্ছে এ, তাহলে মিউ ভি মাইনাস মিউ আর এটা থাকছে। কৌণিক বিচ্ছুরণের সূত্র এইটা। তাহলে কৌণিক বিচ্ছুরণের ফাইনাল সূত্র এটা। কৌণিক বিচ্ছুরণ প্রিজমের প্রতিসারক কোণের উপর নির্ভর করে, মিউ এর উপর তো নির্ভর করেই, এছাড়া প্রিজমের যে প্রতিসারক কোণ তার উপর নির্ভর করে। যত প্রতিসারক কোণ বেশি হবে কৌণিক বিচ্ছুরণ তত বেশি হবে। আর তারপর দেখো বিচ্ছুরণ ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতাকে আমরা ওমেগা দিয়ে লিখি বেশিরভাগ। আমাকে বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা এটা বললো যে কৌণিক বিচ্ছুরণ ও মধ্যবর্তী বর্ণের চ্যুতির অনুপাতকে বিচ্ছুরণ ক্ষমতা বলে। খেয়াল করো কার কার অনুপাত, এখানে কৌণিক বিচ্ছুরণ মানে থিটা। দেখো এখানে বলছে কৌণিক বিচ্ছুরণ ও মধ্যবর্তী বর্ণের চ্যুতি। আচ্ছা এখন কথা হচ্ছে মধ্যবর্তী বর্ণ বলতে কি বুঝি? হলুদ, তার মানে মানে থিটাকে হলুদ বর্ণের চ্যুতি দিয়ে ভাগ করলে, অনুপাত তো, ভাগ করলে আমরা পাবো বিচ্ছুরণ ক্ষমতা। সুতরাং বিচ্ছুরণ ক্ষমতা আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু থিটা বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে? হলুদ বর্ণের চ্যুতি ডেল্টা ওয়াই। এখন আমি এটাকে আবার লিখতে পারি, এই মাত্র বার করলাম থিটা হচ্ছে এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর ডেল্টা ওয়াই মানে হচ্ছে এ ইন্টু মিউ ওয়াই মাইনাস 1। ডেল্টার ফর্মুলা কি? এ ইন্টু মিউ মাইনাস 1 আগের দিন হচ্ছে, আর থিটার ভ্যালু কি? থিটার ভ্যালু তো এটা বসালাম। দেখো এ এ কেটে যাচ্ছে, এ কেটে যাওয়ার পর আবার এদিকে চলে আসি, হ্যাঁ এটা আর এটা কাটলো, ওমেগা ইকুয়াল টু আসলো মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস 1। তাহলে কৌণিক বিচ্ছুরণের সূত্র এটা, এটার থেকে অঙ্ক থাকে, এই সূত্রটা মনে রাখবে। বিচ্ছুরণ ক্ষমতা কিন্তু এটা তাহলে বিচ্ছুরণ ক্ষমতা এখানে লিখে দিই ওমেগা ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস 1। আচ্ছা শোনো, পরীক্ষায় কি থাকে? বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, লাল বর্ণের প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে ওমেগা বার করতে বলে, আর কিছু দেওয়া থাকে না। কোনটা বাদ করলো? কোনটা দেওয়া নাই? মিউ ওয়াই নিয়ে সমস্যা না? মিউ ওয়াই হচ্ছে হলুদ বর্ণের প্রতিসরাঙ্ক, তাই তো? হ্যাঁ, যেহেতু এই দুইটা প্রান্তীয় আলো লাল আর বেগুনি, তাহলে এদের গড় করলেই পাওয়া যাবে মিউ ওয়াই। এখানে বোঝা গেল আমার কথা? এখানে অঙ্ক করার সময় খেয়াল করতে হবে, দেওয়া তো নাই, কি করে করব? এখানে মিউ ওয়াই হলুদ বর্ণের চ্যুতি না তো প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু, কি করে করব? ওই যে মিউ ভি আর মিউ আর দেওয়া থাকবে, যে তারই আমরা গড় নিব। হ্যাঁ, তারই আমরা গড় নিব, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। না এটা জানা না থাকে কিন্তু এটা হবে না। আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখো, কৌণিক বিচ্ছুরণ থিটা এটা এর উপর নির্ভর করে, আর দেখো বিচ্ছুরণ ক্ষমতা যেটা এর উপর নির্ভর করে না। অর্থাৎ প্রিজমের যে প্রতিসরক কোণ উপরে সেই কোণটার উপর নির্ভর করে না। অনেক সময় এরকম প্রশ্ন থাকে, নিটে একটা প্রশ্ন ছিল, দুইটা প্রিজম, একটার কোণ 6 ডিগ্রি আরেকটার কোণ 9 ডিগ্রি, ঠিক আছে? বলছি কি দুইটা একই পদার্থের তৈরি, কাচেরই তৈরি মনে করো, দুইটার কৌণিক বিচ্ছুরণ ক্ষমতার অনুপাত কত? অ্যান্সার হ্যাঁ 1:1। বিচ্ছুরণ ক্ষমতা এর উপর তো নির্ভর করে না, এ আলাদা দেওয়া থাকলেই কি বিচ্ছুরণ ক্ষমতা দুইটা সমান, ঠিক আছে? ম্যাটেরিয়াল যদি আলাদা হয় তাহলে বিচ্ছুরণ ক্ষমতা আলাদা হবে, ম্যাটেরিয়াল আলাদা হলে মিউ আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দুইটারই বিচ্ছুরণ ক্ষমতা যদি বলা হয় এখানে ওমেগা ইজ টু ওমেগা টু কত? 1:1 আসছিল। এটা নিতে তো এই ধরনের প্রশ্ন থাকে। বোঝা গেল আমার কথা? এতক্ষণ আমরা যে পড়াশোনাটা করলাম, প্রতিসরণ পড়ছিলাম, সেই প্রতিসরণ কোথায়? সমতলের প্রতিসরণ পড়ছিলাম। এইবার আমরা বক্রতলের প্রতিসরণ পড়ব। বক্রতলের প্রতিসরণ, বক্রতল দুইটা হলে লেন্স হয়, একটা বক্রতল হলে লেন্স হয় না।
আচ্ছা, তাহলে হেডিং আমরা দিচ্ছি বক্রতলে আলোর প্রতিসরণ। দেখো, বক্রতলে আলোর প্রতিসরণ, বক্রতলে প্রতিসরণ। দেখো, আমরা এটা সমতল আমরা বলছি, তাই না? এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে তখন প্রতিসরণ ঘটে, এটা আমরা জানি। এইটাই এতদিন পড়লাম। এই ক্ষেত্রে বস্তু কোথায় হলে তার আপাত গভীরতা কত, প্রকৃত গভীরতা কত, এগুলো পড়ছি না আমরা, ওগুলো তো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা পড়বো এই তলটা, মানে দুই মাধ্যমের বিভেদ তল যেটা, সেটা এখন এরকম সমান না, কিরকম? বক্র। আচ্ছা দেখো, আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, বক্র হলো। এই দিকের এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ2। তাহলে এটাকে আমি লেন্স বলবো নাকি? তল কয়টা আছে? একটাই তো তল, এটাকে আমি লেন্স বলবো না। লেন্স দুইটা তল ছাড়া লেন্স হয় না। তাহলে এইখানেই শুধু প্রতিসরণ হবে। এই প্রতিসরক তলের যে মধ্যবিন্দু সেটাকে বলা হয় মেরু। আচ্ছা, এটা দর্পণ না, লেন্সও না, প্রতিসরণ হবে। আলো এই পাশ থেকে এই পাশে যাবে বা এই পাশ থেকে এই পাশে আসবে, তাহলে এটা মেরু। আর এই বক্রতলের একটা কেন্দ্র থাকবে না? এটা তো গোলকের একটা অংশ, সেই কেন্দ্রকে আমরা বক্রতা কেন্দ্রই বলবো। আর মেরু আর বক্রতা কেন্দ্রগামী যে রেখা, ওটা আমরা আগের মতোই প্রধান অক্ষই বলবো। বোঝা গেল? আচ্ছা, নতুন কিছু নাই। তাহলে বিষয়টা হচ্ছে এখানে তলটাই বক্র, একদিকে মিউ1 একদিকে মিউ2। আর পিসি, এই দূরত্বটাকে আমরা কি বলবো? পিসি বা সিপি। কি ব্যাসার্ধ না এটা? বা এটা বা এটা বা এটা সবই তো ব্যাসার্ধ, এগুলো হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এখানে। তাহলে পি হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, পি ও সি গামী রেখা, এটাকে আমরা বলছি প্রধান অক্ষ। আর পিসি, এটাকে বলছি বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ ধরো আর দুই দিকের প্রতিসরাঙ্ক, দুই পাশে দুই রকম মাধ্যম আছে, একটা মিউ1 একটা মিউ2। যে কোনো একটা ঘন হতে পারে, যে কোনো একটা হালকা হতে পারে এর মধ্যে। এখন কি করব আমরা আসলে? দেখো, এখানে আমাদের করার বিষয়টা হচ্ছে এই যে গলীয় তল দেখতে পাচ্ছ, গলীয় তলের সামনে একটা বস্তু রাখবো। এখানে একটা বস্তু, ধরো বিন্দু বস্তু রাখলাম। তাহলে এই বিন্দু বস্তুর একটা প্রতিবিম্ব গঠন হবে, আলোক রশ্মি এখানে আসবে। এইখান থেকে বস্তুর থেকে আলোক রশ্মি মনে করে এখানে আসলো, এসে প্রতিসরণ হবে। তো প্রতিসরণ হয় সেই আলোক রশ্মিটা এক জায়গায় আসবে, প্রধান অক্ষের সঙ্গে মিলবে, আবার সেই বিন্দুটা হবে কি? প্রতিবিম্ব। প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব। আর প্রতিসরণের আগে যে বিন্দু থেকে আসছে সেটা অবজেক্ট, বস্তু। বস্তুর দূরত্ব আমরা কি দিয়ে ধরি? ইউ দিয়ে। প্রতিবিম্ব দূরত্ব ভি দিয়ে ধরি। আর এখানে বক্রতা ব্যাসার্ধ কত? আর। এদের মধ্যে একটা রিলেশন আছে, খুব ইম্পর্টেন্ট। এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো, ইউ কমা ভি ও আর এর সম্পর্ক। ইউ থাকবে, ভি থাকবে, সেখানে আরো থাকবে, মিউ1 মিউ2 ও থাকবে। যে সূত্রটা আসবে মনে রাখতে হবে। আচ্ছা, আবারও আমাকে ছবিটা আঁকতে হবে। ও হচ্ছে একটা বস্তু, মিউ1 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমে অবস্থিত বস্তু। ও বিন্দু বস্তু নিলাম। এই বিন্দু বস্তু থেকে আলোক রশ্মি ধরো এখানে গিয়ে পড়লো, ঠিক আছে? এখানে গিয়ে আলোক রশ্মি পড়লো, কি হবে এবার? অভিলম্বের দিকে বেঁকে আসবে। তো ধরো এটা হালকা মাধ্যম, ধরো এটা গণমাধ্যম, তাহলে এখানে পড়ে আলোক রশ্মি কি হবে? অভিলম্বের দিকে বেঁকে আসবে। হালকার থেকে গণমাধ্যমে যখন যাবে অভিলম্বের দিকে চলে আসে আলোক রশ্মি। এবার অভিলম্ব কোনটা? অভিলম্ব আঁকতে হবে। দেখো তো, সি বিন্দুগামী যে রেখা, এটাই অভিলম্ব না? সি বিন্দুগামী রেখা, এটাই তো অভিলম্ব। তাহলে এটা আপতন কোণ না? এইবার তাহলে প্রতিসরণ হবে এখান থেকে। ধরো প্রতিসরণ হয়ে এইখানে আলোক রশ্মি প্রধান অক্ষে মিলিত হলো এইখান থেকে, বুঝতে পারছো? তাহলে এইটা নিশ্চয়ই প্রতিবিম্ব, আই ইমেজ। আর প্রতিসরণ কোণ কোনটা? এটা না? এটা প্রতিসরণ কোণ। বলো, বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব পিও না? পিও হচ্ছে মাইনাস ইউ, আলোক রশ্মির বিপরীত দিকে। প্রতিবিম্বের দূরত্ব বলো। প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে পি আই, সেটা হচ্ছে শুধু ভি। বক্রতা ব্যাসার্ধ প্লাস না মাইনাস পিসি, সেটা হচ্ছে আর। এই তিনটা দূরত্ব আমরা লিখে দিলাম। বস্তু যে মাধ্যমে আছে, অর্থাৎ আপতিত রশ্মি যে মাধ্যমে আছে, সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ1 ধরা হচ্ছে। আর প্রতিসৃত রশ্মি যে মাধ্যমে আছে সেই মাধ্যমটাকে মিউ2 ধরা হচ্ছে।
এটা কিন্তু মাথায় রাখতে হবে, এর উপরেই অঙ্ক। এটা ভুল করলে অঙ্ক ভুল হয়ে যাবে। কি বললাম? বস্তু যে মাধ্যমে থাকবে সেটাই মিউ1 ধরবো, সেটাই মিউ1 ধরবো, বাস। আর অন্য গন্ডগোল করবি না। বস্তু যে মাধ্যমে আছে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক, মানে আপতিত রশ্মি যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক আমরা ধরবো কি? মিউ1। তাহলে অন্যটা কি হবে? মিউ2 হবে। তাহলে সেটা আগে দেখবো আপতিত রশ্মি কোন দিক থেকে আসছে, সেই মাধ্যমটাই আমরা মিউ1 ধরে নিব। হ্যাঁ, অঙ্কের কিন্তু মূল ব্যাপারটা কিন্তু এখানেই। এবার এই কোণটা আই, এই কোণটা আর, তাই না? আমরা এই দূরত্ব ইউ ভি আর এদের মধ্যে দূরত্বের সম্পর্ক নির্ণয় করব। আমরা কিছু এই কোণগুলোর একটু নাম দিয়ে দিই। এটা আলফা, এটা বিটা, এটা গামা। এই তিনটা কোণে নাম দিয়ে দাও, আলফা, বিটা, গামা। আচ্ছা, স্নেলের সূত্র থেকে আগে বলো, স্নেলের সূত্রটা বলো। এখানে কিভাবে প্রয়োগ করবো আমরা? মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন আর। আচ্ছা, যদি আই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আই আর আর এগুলো ক্ষুদ্র হয়, বলছিলাম উপাক্ষীয় রশ্মি আরেকটা কি রশ্মি? উপাক্ষীয় ও প্রান্তিক রশ্মি। প্রান্তিক রশ্মির ক্ষেত্রে আপতন কোণ বড়, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আপতন কোণ ছোট, আপতন কোণ বা প্রতিসরণ কোণ। আমরা আলোতে যা যা পড়ি সবই উপাক্ষীয় রশ্মি ধরে পড়ি। হ্যাঁ, আই ও আর। এবার বড় হলে কি হবে সেটা আমাদের পড়ার বিষয় না এখন। আই ও আর ক্ষুদ্র হলে সাইন আই কত? আই। তাহলে আমি স্নেলের সূত্রটাকে মিউ1 ইন্টু আই লিখতে পারি আর মিউ2 ইন্টু আর লিখতে পারি। আচ্ছা, এইবার দেখো, এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে ও, এই বিন্দুটার একটা নাম দিয়ে দাও এ। ও এ সি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই একটা কোণ, এই একটা কোণ, আর এদের বিপরীত বহিস্থ কোণ হচ্ছে এটা, তাই না? এটা বহিস্থ কোণ আর এটা দুইটা হচ্ছে অন্তস্থ কোণ। আমরা জানি অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি বহিস্থ কোণের সমান। তাহলে আমি লিখতে পারি ও এ সি ত্রিভুজ থেকে, ও এ সি ত্রিভুজ থেকে আই ইজ ইকুয়াল টু কত? আলফা প্লাস বিটা। হলো, আমাদের আই আর আরটা নিব। হ্যাঁ, আই কত আর আর কত, এই যে এখানে বসাবো। তাহলে আই হয়ে গেল। এবার আর আর নেওয়ার জন্য আমরা এই ত্রিভুজটা দেখো, এ সি আই, এ সি আই ত্রিভুজ থেকে বলো তো আমি কোন দুইটার যোগফল কোনটা লিখবো? এই ত্রিভুজটার ক্ষেত্রে আবারও দুই অন্তস্থ কোণ, এটা স্মল আর, হ্যাঁ এটা স্মল আর, এটা গামা কিন্তু। হ্যাঁ, তাহলে আর প্লাস গামা ইকুয়াল টু বিটা। তাহলে আর প্লাস গামা ইকুয়াল টু বিটা। লাগবে কোনটা আমাদের? আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি? বিটা মাইনাস এই যে আই আর আর স্নেলের সূত্রের মধ্যে, মানে এই 1 নম্বর সমীকরণে বসাতে হবে। হ্যাঁ, এবার আমি এটাকে একটু ছোট করে দিই, এই পাশে লিখি 1 নং সমীকরণে আই ও আর এর মান বসিয়ে কি লিখতে পারি বলো? মিউ1 ইন্টু আলফা প্লাস বিটা, তারপরে মিউ2 ইন্টু বিটা মাইনাস গামা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে মিউ1 আলফা প্লাস মিউ2 গামা লিখতে পারি কিনা দেখো তো। গামাটাকে এই পাশে নিয়ে আসলাম, গামার সঙ্গে কি গুণ আছে? মিউ2, তাহলে এদিকে নিয়ে আসলাম। আর এদিকে মিউ2 বিটা তো আছেই, আর মাইনাস আবার মিউ1 বিটা ওই পাশ থেকে আসলো, বাঁ দিক থেকে ডান দিকে গেল। তাহলে বাঁ দিকে রইল মিউ1 আলফা প্লাস মিউ2 গামা, আর ডান দিকে একটা কাজ করি, বিটা কমন নিয়ে মিউ2 মাইনাস মিউ1 লিখলাম। ঠিক আছে না? এখন কোণ যদি ছোট হয়, থিটাকে সাইন থিটাও লেখা যায়, থিটাকে ট্যান থিটাও লেখা যায়। তাহলে আমি এখানে এখন আলফাকে ট্যান আলফা লিখবো, গামাকে ট্যান গামা লিখবো, আর বিটাকে ট্যান বিটা লিখবো। ট্যান দিয়ে লিখবো সব কোণগুলো। এখন যেহেতু আলফা, বিটা ও গামা ক্ষুদ্র, সুতরাং কিন্তু আমরা লিখতে পারি মিউ1 ট্যান আলফা প্লাস মিউ2 ট্যান গামা ইকুয়াল টু ট্যান বিটা ইন্টু মিউ2 মাইনাস মিউ1 লিখলাম। এখন আমরা চিত্র থেকে ট্যান আলফা, ট্যান বিটা, ট্যান গামা এদের ভ্যালুগুলো বসাবো। দেখো কি বসাবো। আমি প্রথমে মিউ1 লিখলাম, এবার ট্যান আলফা তাকাও। ট্যান আলফা তুমি এই একটা ত্রিভুজ ধরে নাও, এটাকে ত্রিভুজ দেখো। এবার এটাকে তুমি স্ট্রেটলি ধরো সোজা, তাহলে লম্ব এটা, ভূমি এইটা, এটা সমকোণী ত্রিভুজ, এটা এই সমকোণী ত্রিভুজ, এটা লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান আলফা। লম্ব কত? এপি, ভূমি কত? পিও। তাহলে এপি বাই প্লাস মিউ2 আর ট্যান গামা বলো, ট্যান গামা
আবারও এপি বাই পিআই ইকুয়াল টু এইদিকে মিউ টু মাইনাস মিউ ওয়ান তো আছে ট্যান বিটা, বলো ট্যান বিটা কত? এপি বাই পিসি, ঠিক কিনা? এপি বাই পিসি। এখন একটা জিনিস দেখছো, এপি সবারই উপরে আছে প্রত্যেকটা টার্মে, তাহলে এপি কাটা যাবে না? দুই পাশ থেকে এপি কাটা গেল। এবার এপি যদি কাটা যায় তাহলে মিউ ওয়ান ইন্টু ওয়ান বাই পিও মাইনাস কত প্লাস মিউ টু বাই পিআই ভি ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই পিসি রেডিয়াস। কমপ্লিট। আমরা মিউ টু বাই ভিটাকে আগে বলি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, এটাই বক্রতলে আলোর প্রতিসরণ, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক বক্রতলের প্রতিসরণের ফলে। ঠিক আছে, এবার অঙ্কে আমরা এটাকে কিভাবে প্রয়োগ করব সূত্র মনে থাকবে তো? এইটা তো প্রয়োগ মানে কি বলে, এটা নির্ণয় করাও শিখবে আর অঙ্কও করতে হবে এটার উপরে। দেখো অঙ্ক কিরকম থাকতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা তলটাকে এরকম আঁকলাম তো, এইদিকে প্রতিসরাঙ্ক মিউ ওয়ান, এদিকে প্রতিসরাঙ্ক মিউ টু ধরা হয়েছিল, এদিকে বস্তু এরকম ধরা হয়েছিল। এটা যে কোনো রকম বক্রতলের ক্ষেত্রে প্রযোজ্য। এটা তো উত্তল, এদিক থেকে দেখলে উত্তল, আমি যদি এদিক থেকে দেখলে অবতল নেই, এখানে বস্তু রাখলাম, সেই ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য, উত্তলই হোক অবতলই হোক যেমনই হোক। হ্যাঁ, সমতল হলেও প্রযোজ্য, সমতল হলেও প্রযোজ্য। সমতল হলে আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, আর ইকুয়াল টু ইনফিনিটি হলে এটা জিরো হয়ে যাবে। তাহলে মিউ টু বাই ভি ইজ ইকুয়াল টু মিউ ওয়ান বাই ইউ। আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক চলে আসছে। ওই যে ইউ হচ্ছে প্রকৃত গভীরতা, বস্তুর অবস্থান, ভি হচ্ছে আপাত গভীরতা। তাহলে এটা আমি বলতেই পারি জেনারেল সূত্র, মানে সমতলের ক্ষেত্রেও প্রযোজ্য, বক্রতলের ক্ষেত্রেও প্রযোজ্য। বোঝা গেল তো? বোঝা গেল, পরীক্ষা পর্যন্ত মাথায় থাকা মুশকিল, তাই তো? হ্যাঁ, অঙ্ক, এটার উপরে অঙ্ক। হ্যাঁ, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো বা প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। তাহলে মিউ ওয়ান হচ্ছে ওয়ান আর মিউ টু হচ্ছে 3/2। আচ্ছা, ইউ কত? ইউ ইকুয়াল টু মাইনাস 10 সেন্টিমিটার। আর কত কত প্লাস না মাইনাস? প্লাস মাইনাস ঠিকঠাক নিতে হবে, বাস হয়ে গেল। এখন আমরা শুধু কি সূত্র, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, এটার মধ্যে বসাবো ভি বের করতে হবে। আচ্ছা, ভি বার করো দেখি কত আসে, প্লাস না মাইনাস? সবার 60 শিওর? আচ্ছা, একবার দেখি আমি। মিউ টু হচ্ছে 3/2 ভি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, ইউটা প্লাস আছে, ইউ হচ্ছে 10 আর মিউ ওয়ান হচ্ছে 1 ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান 3/2 মাইনাস 1 বাই আর, আর মানে 20। বলো তো এটা 3/2 ভি ইকুয়াল টু এটা হাফ বাই 20, 1/40 মাইনাস 1/10, নিচে 40 উপরে 1 মাইনাস 4 মানে মাইনাস 3/40, 3/2 ভি, 3 ক্যান্সেল, তাহলে 2 ভি ইকুয়াল টু মাইনাস 40, ভি ইকুয়াল টু মাইনাস 20 সেন্টিমিটার। আচ্ছা, প্রতিবিম্ব সৎ না অসৎ? অসৎ। বস্তু এখানে, প্রতিবিম্ব কোথায়? এখানে তো। হ্যাঁ, তাহলে এই পাশে প্রতিবিম্ব, অসৎ বিম্ব কি করে হবে? এদিকে হচ্ছে সৎ হয়ে যাবে। তার প্রতিবিম্ব কিন্তু এই দিকটায়। হ্যাঁ, এখানে প্রতিবিম্ব 20 সেন্টিমিটার দূরে মেরুর থেকে। এইবার পুরোপুরি নিচে করতে হবে। হ্যাঁ, দেখি আবারও এটা 10 সেন্টিমিটার দিচ্ছি। হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান আবারও নির্ণয় করো। 40 সেকেন্ড টাইম। মিউ ওয়ান কত? ওটাই আসল, ওখানেই তো ভুলটা হয়। মিউ ওয়ান হচ্ছে 3/2, মিউ টু হচ্ছে বায়ু ও 1, ইউ কত? -10 আবারও, আর কত? মাইনাস 20। ব্যাস এইটুকুই তফাৎ আগের অঙ্কের সঙ্গে।
এবার বসালে μ2 বাই ভি মানে 1 বাই ভি মাইনাস প্লাস 3 বাই 2 ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 মানে 1 মাইনাস 3 বাই 2 বাই আবার মাইনাস 20, তাহলে 1 বাই ভি। আচ্ছা ইউ ইউ জানি কত, ইউটা বসাই নেই 10, তাহলে 1 বাই ভি প্লাস 3 বাই 20 ইকুয়াল টু এখানে মাইনাস হাফ বাই মাইনাস 20, মাইনাস মাইনাস কাটা 1 বাই 40, ডান দিকে 1 বাই 40, তাহলে 1 বাই ভি প্লাস 3 বাই 20 আর এদিকে 1 বাই 40, তাহলে 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই 40 মাইনাস 3 বাই 20, তার মানে 41 মাইনাস 6 মাইনাস 5 বাই 40 মাইনাস 1 বাই 8 ভি ইকুয়াল টু মাইনাস 8 সেন্টিমিটার। কি হলো? নিটের একটা অঙ্ক দিচ্ছে। এখান থেকে দেখা হচ্ছে এখানে একটা বস্তু 4 সেন্টিমিটার গভীরে, একটা গোলক, এই গোলকটার প্রতিসরাঙ্ক 3/2, বাইরে বায়ু, 4 সেন্টিমিটার গভীরতা একটা বস্তু আছে এখানে। কোথায় দেখা যাবে বস্তুটাকে? প্রতিবিম্বের অবস্থান কোথায়? আমরা বাইরে থেকে দেখছি। হ্যাঁ, আমরা বায়ু থেকে দেখছি। প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। বাইরেরটা বায়ু। আনসার, যে বিন্দুটা থেকে বস্তুটার দূরত্ব দেওয়া আছে 40/13 মাইনাস, কিন্তু মাইনাস 40/13। দেখো এটা মেরু, কোনটা এটা মেরু, কিন্তু এখন এটা এইখান থেকে বস্তু দূরত্ব লাইট রে কোন দিক থেকে যাচ্ছে, কোন দিকে? ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে যখন দূরত্ব মাপতে এখানে আসবো তখন মাইনাস হবে ইউ। ইউ কত? মাইনাস 4 সেন্টিমিটার। হ্যাঁ, μ1 μ2 কত? μ1 μ2 বলো। μ1 কোনটা? μ1টাই 3/2, μ2 হচ্ছে 1। বক্রতা ব্যাসার্ধ কত? আলো দিক থেকে যাচ্ছে, এইখান থেকে এই দূরত্বটা সি, এইখান থেকে এই দূরত্বটা এইখান থেকে মাপতে হবে সবসময়। প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস ইউ যদি মাইনাস হয়, 4 যদি মাইনাস হয় তাহলে এটাও তো মাইনাস হবে, আর মাইনাস 10 সেন্টিমিটার। এইবার ভি বার করতে হবে। ভি বেরোবে মাইনাস 40/13। μ2 1 বাই ভি মাইনাস মানে প্লাস μ1 মানে 3/2 ইন্টু 4 ইকুয়াল টু μ2 মাইনাস μ1 তো মাইনাস হাফ একবারে বাই আর এর ভ্যালু মাইনাস 10, তাহলে 1 বাই ভি প্লাস 3/8 ইকুয়াল টু 1/20, তাহলে 1 বাই ভি ইকুয়াল টু 1/20 মাইনাস 1/8, ও 3/8। হ্যাঁ, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 40 হবে লসাগু, 2 মাইনাস 15 মাইনাস 13, তাহলে মাইনাস 13/40, তাহলে ভি আসলো আমাদের মাইনাস 40/13। আচ্ছা ভাবো তো একটু, বাইরের থেকে দেখছো এই বস্তু কণাটাকে, তুমি তাহলে এইদিকে দেখবে নাকি এইদিকে দেখবে, না এদিকে দেখবে, না কোথায় দেখবে? নাকি বস্তুর উপরে দেখবে? এখানে এখন যেখানে বস্তু আছে তার থেকে নিচে দেখবে, না উপরে দেখবে, নাকি বাইরে দেখবে? বস্তুটার উপরে, এইসব জায়গায়, তাই তো? কারণ এই ভ্যালুটা কত? 4-এর থেকে কম আছে। হ্যাঁ, তার মানে আমরা প্রতিবিম্বের অবস্থানটা এখানে দেখবো। কাছে দেখি তো আমরা, গণমাধ্যমে বস্তু থাকলে কাছে দেখি, তাহলে ওখানে দেখবো। আচ্ছা, এইটাই যদি সমতল হইতো কিভাবে করতাম? এটাই যদি সমতল হতো, শুধুমাত্র প্রকৃত গভীরতা ইকুয়াল টু মিউ ইনটু আপাত গভীরতা করতাম। এইটাই, এই তলটা যদি সমতল হতো তাহলে অ্যান্সার কি হতো? ডিএ আপাত গভীরতা, মনে আছে? ডি রিয়াল ডেপথ বাই মিউ, এটা হতো রিয়াল ডেপথ 4, মিউ হচ্ছে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক বাইরেতে বায়ুতে আসেই হচ্ছে 3/2, 8/3। যদি সমতল হতো তাহলে এটা হইতো আনসার। বোঝা গেল? সমতলের ক্ষেত্রে তো আমাদের একদম প্রথম দিকে করা, যেদিন প্রতিসরণ শুরু, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান গুলো, রিয়াল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ পড়া হয়েছিল না? হ্যাঁ, দেখো লেন্স। লেন্স কাকে বলে? তোমরা লেন্স তো পড়ছো ক্লাস 10-এ। লেন্স কাকে বলে বানিয়ে বলতে হবে, আমার মনে আছে নাকি? ক্লাস 9 দেখো আমি বলি, দুটি তল বিশিষ্ট
দুটি তল বিশিষ্ট একটি প্রতিসারক মাধ্যম যার কমপক্ষে একটি তল বক্র। ঠিক বলছি? দুটা তল থাকতে হবে, তার মধ্যে মিনিমাম একটা তল বক্র হতে হবে, মিনিমাম একটা তল। আচ্ছা, তাহলে কি এটাকে লেন্স বলবো? একটা তল বক্র আছে, মিনিমাম একটা, এটাকে লেন্স বলবো? আচ্ছা, এটাকে লেন্স বলবো? এটাও লেন্স, দুটাই বক্র, দুটা বক্র হলেও লেন্স, একটা বক্র হলেও লেন্স, মিনিমাম একটা বক্র বলছি তো এটা। হ্যাঁ, এটা লেন্স। তার লেন্সের সংজ্ঞা, লেন্সের সংজ্ঞা লিখি, দুটি প্রতিসারক তল বিশিষ্ট, একটু তাড়াতাড়ি, আস্তে স্লো হচ্ছে পড়া, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার কমপক্ষে একটি তল বক্রতল। হ্যাঁ, তাহলে দুটি প্রতিসারক তল বিশিষ্ট স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার কমপক্ষে একটি তল বক্রতল। ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো লেন্সের প্রকারভেদ, আমরা কি কি ধরনের লেন্স আমরা সাধারণত দেখি। এটাকে কি লেন্স বলে? উত্তল। এটাকে অবতল, তাই তো, বা উভাবতল, তাই না? এটা উভতল, এটা অবতল বা উভাবতল। আচ্ছা, বলো এখন এইটা কি লেন্স, এইটা কি লেন্স? এবার আমি নামগুলো পরে লিখবো, ফাঁকা রাখলাম। এটা কি লেন্স, এটা কি লেন্স? এবার শোন আসল কথাটা, শুধু বললেই হবে না, দেখতে হবে দুটো তলের মধ্যে যার বক্রতা ব্যাসার্ধ বেশি সেটার উচ্চারণ আগে করতে হবে, নাহলে ভুল হবে, এইখানে গন্ডগোল করে ফেলবে। যার বক্রতা ব্যাসার্ধ বেশি সেইটা আগে মুখে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এখানে দুইটাই অবতল, এখানে দুইটাই উত্তল, এইখানে একটা সমতল একটা উত্তল, বক্রতা ব্যাসার্ধ কার বেশি আছে? তাই নাকি? সমতলের বক্রতা ব্যাসার্ধ অসীম, উত্তলের বক্রতা ব্যাসার্ধ ছোট, সেই জন্য সমতল উত্তর। আচ্ছা, এখানেও সমতলের বক্রতা ব্যাসার্ধ সেই অসীম, তাহলে এটা কি বলবো? সমতলাবতল। আগে সমতল বলতে হবে। এবার এটা ভুলটা তো এখানে হইতো না জানলে। দেখো এই লেন্সটার কোন পাশটার বক্রতা ব্যাসার্ধ বেশি? এদিকটা না এদিকটা? এদিকটার বেশি, তাও খালি উল্টাই বলে রে। এইটা প্রায় সোজা, এটা বেশি বাঁকানো, তাহলে এইটার বক্রতা ব্যাসার্ধ বেশি। এইদিকে এই দিকটা কি? অবতল, এটা অবতল উত্তল, নট উত্তলাবতল। বোঝা গেল? তাহলে নাম বললেই হবে না, জানতে হবে নিয়মটা কি সেটা জানতে হবে। এবার এটা কার বেশি? উত্তল বেশি, কনভেক্স ও কনকেভ, মানে হচ্ছে উত্তলাবতল এটা। হ্যাঁ, তাহলে যেটা বেশি সেটা আগে উচ্চারণ করতে হবে। এটা অবতল উত্তল, এটা হচ্ছে উত্তলাবতল, আর এটা হচ্ছে সমতল উত্তল, আর হচ্ছে সমতলাবতল। আচ্ছা, তাহলে আমরা কোন লেন্সটাকে কি বলি আমরা বুঝলাম। এখন আমরা মূলত পড়বো হচ্ছে এই দুইটা লেন্স নিয়ে তো বেশি আলোচনা হবে, উত্তল অথবা অবতল, উভোত্তল বা উভাবতল। হ্যাঁ, এই দুটা লেন্স নিয়ে আলোচনা শুরু করি। তাহলে দেখো, প্রথমে কয়েকটি সংজ্ঞা, যে সংজ্ঞাগুলো আগে পড়া সেই জন্য এগুলো বিস্তারিত বলবো না। 1 নম্বর, বক্রতা কেন্দ্র কি? লেন্স যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ, ওই গলীয় তলগুলির ব্যাসার্ধ। আচ্ছা, নম্বর 3, আলোক কেন্দ্র। এইবার আলোক কেন্দ্র দেখে কে বলতে পারে? আলোক কেন্দ্রের সংজ্ঞা, লেন্সের আমরা মেরু বলি না, কিন্তু দর্পণের ক্ষেত্রে মেরু মেরু বলছিলাম। হ্যাঁ, এবার মেরুর বদলে সেই জায়গাটাকে কি বলে? ধরো এটা একটা লেন্স, এই লেন্সের এইখানে একটা বিন্দু থাকে, এই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। তো এটা কি বিন্দু? এমন একটা বিন্দু যে বিন্দুর মধ্যে আলোক রশ্মি সোজা পাস করে, কোনো প্রতিসরণ হয় না, মানে চ্যুতি শূন্য হয়, তাহলে ওই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। অবশ্যই এই আলোক কেন্দ্র বিন্দুটা একটা রেখার উপর থাকবে, সেটাই হচ্ছে প্রধান অক্ষ, তাই তো আমরা জানি নাকি? তাহলে আলোক কেন্দ্রের সংজ্ঞা লিখে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কাকে বলে? আলোক কেন্দ্রকে আমরা ও দিয়ে লিখি। এইখানে হচ্ছে বক্রতা কেন্দ্র, এখানে বক্রতা কেন্দ্র, ও C1 C2 মনে করো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র দুটি যুক্ত করলে যে রেখা পাওয়া যাবে সেটাকে বলা হবে প্রধান অক্ষ। এই তো, এগুলো তো পড়ানোর কিছু নাই। তারপর হচ্ছে এটুকু। নেক্সট, লেন্সের ফোকাস। দেখো ফোকাস 5 নম্বর। ফোকাস হচ্ছে 2 রকম, একটাকে বলি আমরা মুখ্য ফোকাস, আর একটা বলি গৌণ ফোকাস। আচ্ছা, এই মুখ্য ফোকাস আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে।
একটার নাম প্রথম মুখ্য ফোকাস, আর একটার নাম হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। এবার দেখো প্রথম মুখ্য ফোকাস কাকে বলে, বা প্রথম ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস হচ্ছে, ধরো এটা একটা লেন্স, এটা প্রধান অক্ষ, কতগুলি আলোক রশ্মি প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে গিয়ে লেন্সে পড়লো, তারপর যদি প্রতিসরণ হয় তাহলে এই বিন্দুটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস বা প্রথম ফোকাস, ফার্স্ট ফোকাল পয়েন্ট। এবার অবতরণের ক্ষেত্রে এটা কি হবে, দেখো প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞা, তাহলে আমি সংজ্ঞাটা এইভাবে দেবো, একটু আলাদা আলাদা। প্রধান অক্ষের উপর যে বিন্দুতে বস্তু থাকলে, কি বললাম, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে বস্তু থাকলে প্রতিবিম্ব অসীম দূরে গঠিত হয় তাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। সংজ্ঞাটা ঠিক বলছি? বস্তু এখানে যদি রাখি, এখানে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়, অসীম। আচ্ছা, অবতলের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস, এই ছবিটা অবতলের ক্ষেত্রে রাখি, এটা অবতল। দেখো এইভাবে কতগুলো আলোক রশ্মি আসছিল, এইটা লেন্সটা না থাকলে এই বিন্দুতে মিলিত হতো, কিন্তু লেন্সটা থাকার দরুন এটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো চলে গেল, এটাকেও বলা হবে প্রথম মুখ্য ফোকাস। প্রধান অক্ষের উপর বস্তুর অবস্থান যে জায়গায় হলে প্রতিবিম্ব কোথায় হবে, দেখো দুইটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তো দুইটার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হচ্ছে। বস্তু এখানে, বস্তু এটা, প্রতিবিম্ব কোথায়, অসীমে। তাহলে লিখে দিই, কারণ একটু টেকনিক্যাল সংজ্ঞা, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে বস্তু রাখলে অসীম দূরে প্রতিবিম্ব গঠিত হয় তাকে প্রথম মুখ্য ফোকাস বলে। এবার দ্বিতীয় মুখ্য ফোকাস, দেখো দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে যদি বলা হয়, তাহলে বিষয়টা এরকম, ঠিক ব্যাপারটা উল্টানো। কিরকম উল্টানো, এবার আমরা প্রধান অক্ষের সমান্তরাল কতগুলি আলোক রশ্মি যদি এর মধ্যে নেই, এরা প্রধান অক্ষের উপর যদি কোনো অবস্থায় কোনো বিন্দু মিলিত হয়, তাহলে এই মিলিত হওয়া বিন্দুটাকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস, F2। তার মানে অসীমে কোনো বস্তু থাকলে যে বিন্দুতে প্রতিবিম্ব হয়, এবার প্রতিবিম্বের অবস্থানকে বলা হচ্ছে, এখানে বস্তুর অবস্থানকে বলা হয়েছিল প্রথম মুখ্য ফোকাস, আর এখানে প্রতিবিম্বের অবস্থানকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। আচ্ছা, অবতলের ক্ষেত্রে এইরকম ছবি কি হবে, দ্বিতীয় মুখ্য ফোকাস, আলোক রশ্মি সমান্তরালে আসবে, আসার পর এরা এইভাবে, এইটা হচ্ছে তাহলে F2। আচ্ছা, দ্বিতীয় মুখ্য ফোকাস সংজ্ঞা, বস্তু অসীমে অবস্থিত হলে প্রধান অক্ষের উপর প্রতিবিম্বের অবস্থানকেই, প্রধান অক্ষের উপর প্রতিবিম্বের অবস্থানকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। আচ্ছা, ফোকাস দূরত্ব কাকে বলে, আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব, মুখ্য ফোকাসের দূরত্ব, ফোকাস দূরত্ব আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস বিন্দুর দূরত্ব, ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, ছোট হাতের F দিয়ে লেখা হয়। আচ্ছা, গৌণ ফোকাস খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, দেখো গৌণ ফোকাসের ব্যাপারটা একটু বলে দিই। ফোকাস তল আগে, ফোকাস তল ও গৌণ ফোকাস, এটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ। দেখো ধরো এইটা মুখ্য ফোকাস বিন্দু F2, এই মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যদি আমি একটা তল কল্পনা করি লম্বভাবে, করছো না, এই তলটাকে বলা হয় কি, ফোকাস তল। মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে আর তলটা কিভাবে থাকবে, প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলছি ফোকাস তল, ফোকাস তল। আচ্ছা, এবার কোনো আলোক রশ্মি যদি তির্যক ভাবে আসে, দেখো কতগুলি আলোক রশ্মি মনে করো, প্রধান অক্ষের সমান্তরাল আসলো না, বস্তু অসীমে আছে, এখানে এই রশ্মিগুলো কোথায় মিলিত হবে, এটা কি ফোকাসে মুখ্য ফোকাসে মিলিত হবে না, এরা এই ফোকাস তলের উপরেই একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। এই যে ফোকাস তলের উপর মিলিত হলো বিন্দুটা, F' নাম দিলাম, এটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে F' হচ্ছে গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস বুঝলাম, ফোকাস তল বোঝা হচ্ছে, ফোকাস তল হচ্ছে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে একটা কাল্পনিক তল, এটাকে বলা হয় ফোকাস তল। এবার কতগুলি তির্যক আলোক রশ্মি, সমান্তরাল কিন্তু তির্যক, এরা যখন লেন্স দ্বারা প্রতিসরণ হবে তখন এই ফোকাস তলের উপর অবস্থিত কোনো বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস। একটা কথা, মুখ্য ফোকাস বিন্দু ফিক্সড একটা বিন্দু, একটাই জায়গা তার, তাই না, মুখ্য ফোকাস বিন্দু অন্য জায়গা হয় না, কিন্তু গৌণ ফোকাস অনেক বিন্দু। কিরকম,
এদিক থেকে আলোক রশ্মি আসলে কোন ফোকাস এটা, এদিক থেকে আলোক রশ্মি গেলে কোন ফোকাস এখানে হবে। বিভিন্ন জায়গায় কোন ফোকাস হতে পারে, কোন ফোকাসের পয়েন্ট অনেক হতে পারে। এই ফোকাস তলের উপরেই পয়েন্টগুলো থাকবে সব, কোন ফোকাস, কিন্তু মুখ্য ফোকাস বিন্দু একটাই কিন্তু। হলো? আচ্ছা, পরবর্তী বিষয় হচ্ছে লেন্সের, খুব ইম্পর্টেন্ট বিষয়, অঙ্ক টঙ্ক হয় অনেক। দেখো, লেন্স নির্মাতার সূত্র, লেন্স মেকারস ফর্মুলা বলে, লেন্স নির্মাতার সূত্র। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। তিনটা, চারটা, পাঁচটা স্টারও দিতে পারো, ঠিক আছে? সূত্র প্রতিষ্ঠাও শিখতে হবে, এই সূত্রের ব্যবহার অঙ্কও শিখতে হবে। দেখো, লেন্স নির্মাতার সূত্র প্রথম প্রতিষ্ঠা করব আমরা। যদি এটাকে আমরা দর্পণ বলি, তো অবতল দর্পণ না? অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি আর হয়, এর ফোকাস কত? ফোকাস দূরত্ব r/2, তাই তো? এবার লেন্সেরও বক্রতা ব্যাসার্ধ আছে, কিন্তু r/2 না, ফোকাস দূরত্ব। অন্য একটা সূত্র দেখো, লেন্সের ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের সম্পর্কটা এইরকম, 1/f = 1/, কয়টা বক্রতা ব্যাসার্ধ থাকে লেন্সের? দুইটা, সেই জন্য 1/r1 - 1/r2। আর এটা হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এটা লেখার দরকার নেই, এটাই তো প্রতিষ্ঠা করব। এই সূত্রটা বলা হয় লেন্স নির্মাতার সূত্র। বক্রতা ব্যাসার্ধ কত করলে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে, তারই সম্পর্ক এটা। সেই জন্য নির্মাতার সূত্র বলা হচ্ছে। যারা লেন্স তৈরি করে, মনে করো 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্স তৈরি করবো, কিভাবে? তাহলে সেই অনুযায়ী বক্রতা ব্যাসার্ধগুলো সিলেক্ট করবে, তারপরে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্স পেয়ে যাবে, বা কোনো চশমা তৈরি করতে গিয়ে। তাহলে এই যে বক্রতা ব্যাসার্ধ ঠিকঠাক বসালেই এফ ঠিকঠাক আসবে। তাহলে এই সূত্রটি এখন প্রতিষ্ঠা হবে, এটাকে আমরা বলছি লেন্স নির্মাতার সূত্র, লেন্স মেকারস ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট। লেন্সের ফোকাস দূরত্ব শুধু কি বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। আর দর্পণের ফোকাস দূরত্ব শুধুমাত্র বক্রতা ব্যাসার্ধের উপরই নির্ভর করে। আচ্ছা, একটা দর্পণকে যদি আমি বায়ুর থেকে জলে নিয়ে যাই, ফোকাস দূরত্ব কত গুণ বাড়বে বা কমবে বলতে পারবে? একই থাকবে, কারণ দর্পণের মিউর উপর নির্ভর করে না, বক্রতা ব্যাসার্ধ তো চেঞ্জ হয় না জলে ডোবালে, তাই তো? তাহলে জলে ডোবালে দর্পণের ফোকাস দূরত্বের কোনো চেঞ্জ হবে না, কিন্তু লেন্সের চেঞ্জ হবে কি? হ্যাঁ, লেন্সের একটা জিনিস তো চেঞ্জ হবে, বক্রতা ব্যাসার্ধ চেঞ্জ না হোক, কিন্তু মিউর চেঞ্জ হবে। হ্যাঁ, সেই জন্য লেন্স জলে ডোবালে ফোকাস দূরত্ব পরিবর্তন হয়। এবং কত পরিবর্তন হয় যদি বলে কখনো, তাহলে আমরা এই যে সূত্রটা লিখছিলাম, সেটা এটা ব্যবহার করে আমরা করবো সব। আচ্ছা, ড্রয়িংটা করো, একটু বড় করে আঁকবে। এটা একটা লেন্স, এইখানে একটা বস্তু নেওয়া হলো। দেখো, ও একটা বস্তু লেন্সের সামনে, বস্তুর থেকে আলোক রশ্মি প্রথমে লেন্সের প্রথম তলে গিয়ে পড়বে। দুইটা তল তো লেন্সের, এই তলে গিয়ে পড়লো, ধরলাম এখানে গিয়ে পড়লো। আচ্ছা, এইখানে পড়লে আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে আসবে, আসবে না? আচ্ছা, বেঁকে আসলো। এবার দেখো, এই বক্রতলের প্রতি সরণের জন্য, এটা নাই মনে করো, একটাই বক্রতল, একটু আগে করা হচ্ছে, যেটা বক্রতলের প্রতিসরণের জন্য বস্তুর অবস্থান এইটা প্রথম বক্রতলে কিন্তু বলছে। ধরো এটা নাই, এটা না থাকলে এখানে প্রতিবিম্ব কোথায় গঠিত হতো? ডট ডট দিয়ে পেছনে বাড়াবো, প্রতিবিম্ব এখানে গঠিত হতো। তাহলে প্রথম তলের প্রতিসরণের জন্য বস্তু কোনটা, প্রতিবিম্ব কোনটা? বস্তু ও প্রতিবিম্ব I1, কিন্তু ফাইনাল কি I1 প্রতিবিম্ব হবে? এবার আরেকটা তল আছে তো, এইবার আলোক রশ্মি কি করবে? এইখান থেকে যখন বের হবে, তখন মনে করো এইভাবে বেঁকে গেল। এইবার ফাইনাল প্রতিবিম্ব কিন্তু এইটা হলো I, মনে করো, বুঝতে পারছো? এটা ফাইনাল প্রতিবিম্ব দুই তল দ্বারা। এইখানে প্রতিসরাঙ্ক, এই মাধ্যমটার μ1, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক μ2, আবার μ1 প্রতিসরাঙ্কের মাধ্যমে চলে আসছে। লেন্সের যে বক্রতা ব্যাসার্ধ, এইটার বক্রতা ব্যাসার্ধ দেখো, প্রথমটার বক্রতা ব্যাসার্ধ R1 নাম দেওয়া হলো, দ্বিতীয়টার বক্রতা ব্যাসার্ধ R2 নাম দেওয়া হলো। এইবার যদি বলা হয় লেন্স থেকে বস্তুর দূরত্ব কত, আমরা তো এটাই বলবো, এটা হচ্ছে ইউ। ঠিক আছে তো? প্রথম তলের জন্য প্রতিবিম্বের দূরত্ব কোনটা? এইটা, এটাকে আমি V1 নাম দিব। দ্বিতীয় তলের জন্য বস্তু কোনটা, প্রতিবিম্ব কোনটা? এইটা হচ্ছে বস্তু, আর প্রতিবিম্ব এটা দ্বিতীয় তলের ক্ষেত্রে। আবার প্রথম তলের জন্য বস্তু এটা, প্রতিবিম্ব। এবার দ্বিতীয় তল আসছে, বস্তু কোনটা? এই রশ্মিটা কোথায় যাচ্ছিল প্রতিসরণের আগে, সেটাই বস্তু, আর প্রতিসরণের পর কোথায় যাচ্ছে সেটা প্রতিবিম্ব। তাহলে এটা বস্তু, এটা প্রতিবিম্ব দ্বিতীয় তলের জন্য। এইটা যে ভি নাম দিব, চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব ভি নাম দিব। আমরা এই মাত্র বক্রতলের প্রতিসরণ পড়ছি। প্রথম তলের প্রতিসরণের জন্য সেই ফর্মুলা এইখানে
প্রয়োগ করো দেখি। প্রথম তলে প্রতিসরণের জন্য দেখি ঠিকঠাক প্রয়োগ করো, তাহলে তো বুঝবো অঙ্ক পারবে। প্রথম তলে যখন প্রতিসরণ হবে মিউ2 বাই মিউ2 হবে নাকি নাকি মিউ1 হবে? প্রথম তল বস্তু আপতিত রশ্মি কোথায়? এটা, তাহলে এটা মিউ1। আর প্রতিসৃত রশ্মি কোথায়? এই মাধ্যমে, তাহলে মিউ2ই হবে। মিউ2 বাই ভি প্রথম তলের জন্য কোথায়? ভি ভি1 মাইনাস গেল মিউ1 কত? মিউ1ই বাই, না এখানে মাইনাস দেবো না, এইখানে মাইনাস দিলে, কারণ একবার তো মাইনাস নিয়েই করা এটা, এইখানে মাইনাস দিলে আমরা অঙ্কের মধ্যে মাইনাস দিতে পারবো না, তাহলে আবার মাইনাস তুমি একবারই নিতে পারো। হ্যাঁ তখন মাইনাস নিব। হ্যাঁ তাহলে মিউ1 বাই কত? ইউ। এইবার ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 বাই আর 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় তলের প্রতিসরণের জন্য দ্বিতীয় তলে যখন প্রতিসরণ হচ্ছে আপতিত রশ্মি যে মাধ্যমে থাকবে সেটা মিউ1 ধরতে হবে মনে মনে। দ্বিতীয় তল আপতিত রশ্মি এইটা কোন মাধ্যমে আছে? এই মাধ্যমে, তাহলে এইটাই কি ধরতে হবে মনে মনে? মিউ1। এবার মিউ2 কোনটা? মিউ1টাই মিউ2, তাহলে কি মিউ1 বাই ভি চূড়ান্ত প্রতিবিম্ব মাইনাস মিউ2 বাই কি বস্তু দূরত্ব ভি1 ইকুয়াল টু মিউ1 মাইনাস মিউ2 বাই, আচ্ছা এটা আর1 প্রথম তল, তো এটা আর2। এটাকে একটুখানি আমি চেঞ্জ করে দেই, মিউ1 বাই ভি মাইনাস মিউ2 বাই ভি1 ইকুয়াল টু মাইনাস মিউ2 মাইনাস মিউ1 বাই আর2, এটা লিখে দিই। এটা 2 নম্বর সমীকরণ। এবার তুমি 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ যোগ করো, কি পাচ্ছ দেখো, তাকাও। 1 নম্বর সমীকরণে আমি দেখতে পাচ্ছি মিউ2 বাই ভি1 আছে, এখানে মিউ2 বাই ভি1 আছে, তো এখানেও তো মিউ2 বাই ভি1 মাইনাস আছে, এটা তো কাটাকাটি যাচ্ছে, থাকবে কি মিউ1 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ ইকুয়াল টু, এবার এইটা আর এটা যোগ, এইটাতে যোগ মানে মিউ2 মাইনাস মিউ1 কমন, নাও কমন মিউ2 মাইনাস মিউ1, এখানে থাকছে 1 বাই আর1, এখানে মাইনাস 1 বাই আর2, ঠিক আছে না? এখানে আবার মিউ1 কমন যাচ্ছে, ব্র্যাকেটে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু, और 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু, দেখো মিউ2 বাই মিউ1 মাইনাস 1, এই পাশে যে মিউ1টা ছিল এটা দিয়ে ভাগ করে দিলাম, এখানে যদি মিউ2 বাই মিউ1 লিখলাম, আর এটা মিউ1 বাই মিউ1 এক। বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় হয়? তাহলে ইউ যদি অসীম হলে ভি ইকুয়াল টু কত? এফ। তো বসাও ইউ অসীম, ভি এফ, তাহলে 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ তো 0 আর লিখলাম না, ইকুয়াল টু মিউ2 বাই মিউ1 মাইনাস 1 ইন্টু 1 বাই আর1 মাইনাস 1 বাই আর2, এটাই সূত্র। তবে এখানে মিউ2 বাই মিউ1 দেখে তোমরা ভয় পাচ্ছ, কিন্তু খেয়াল করতে হবে মিউ2টা কার প্রতিসরাঙ্ক? লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক। মিউ1টা কার প্রতিসরাঙ্ক? বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি বায়ু হয় তাহলে মিউ1 1, তাই না? আচ্ছা তাহলে বায়ু করে দিই একবার, মিউ1 ইকুয়াল টু 1 মানে বায়ু, এবং সেই ক্ষেত্রে মিউ2 তো মিউ2কে তো মিউ2 লেখার দরকার নাই, মিউ লিখবো তখন। তাহলে দেখো আমি তখন পাচ্ছি হলে ওই সূত্রটা 1 বাই এফ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1 বাই আর1 মাইনাস 1 বাই আর2, এই সূত্রটাকে বলে, এটা না শুধু এই যে এটাও লেন্স মেকার সূত্র, এটাই আসল লেন্স, এটাকেই বলছি আমরা লেন্স নির্মাতার সূত্র, বুঝছে?